বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। তো আজকে হচ্ছে অনার্স চতুর্থ বর্ষের একটা টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সোয়াইন ফ্লু যে রোগটা আছে তার ইতিহাস, কারণ, উপসর্গ, প্রতিকার এবং চিকিৎসা ব্যবস্থা নিয়ে আলোচনা করব। তো গত ক্লাসে তোমাদের হচ্ছে গত ক্লাসগুলোতে বিশেষ করে বার্ড ফ্লু রোগের কারণ, লক্ষণ, প্রতিকার, তারপর অ্যানথ্রাক্সের কারণ, লক্ষণ, প্রতিকার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকস সোয়াইন ফ্লু রোগের ইতিহাস, কারণ, উপসর্গ, তার প্রতিকার এবং চিকিৎসা ব্যবস্থা নিয়ে আলোচনা করব। তো আমরা মূল আলোচনাতে চলে যাই। তো সোয়াইন ফ্লু রোগটা কি এটা সম্পর্কে আমরা এখন একটু জানবো। সোয়াইন ফ্লু এক ধরনের ইনফ্লুয়েঞ্জা ধরনের রোগ, যেটা হচ্ছে শুকুরের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস নামক রোগ, যেটা 2009 সালের এপ্রিল মাসে পৃথিবীর কয়েকটি দেশে মানব মৃত্যুর কারণ বলে চিহ্নিত করা হয়েছিল। তো প্রাথমিক অবস্থায় এটা ধারণা করা হতো যে শুধু শুকুরকেই ইনফ্লুয়েঞ্জাতে আক্রান্ত করত, কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটি অন্যান্য ভাইরাসের মতো এটা শ্বাসনালীতে সংক্রমণ ঘটায়। পূর্বে সোয়াইন ফ্লু ভাইরাস মানুষকে আক্রান্ত না করলেও ধারণা করা হচ্ছে যে 2009 সালের এপ্রিল দিকে এই ভাইরাসটা মানুষ, শুকুর এবং পাখির ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সংমিশ্রণে এটা তৈরি হয়। মূলত এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটির টাইপ হচ্ছে এ, যার নাম হচ্ছে H1N1। তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2009 সালের জুন মাসে বিশ্বের প্রায় 74টি দেশে H1N1 ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের উপস্থিতিটা পান, এবং সেটা হচ্ছে বিশ্বব্যাপী এটাকে মহামারী বা প্যান্ডেমিক ডিজিজ বলে আখ্যায়িত করা হয়। তো বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সাম্প্রতিক সময়ে এই সোয়াইন ইনফ্লুয়েঞ্জা মানব ইতিহাসের সবচাইতে আগে হতে এবং বেশি পর্যবেক্ষণ করা মহামারী। এর আগে যত ধরনের মহামারী হয়েছিল এটা একটা ভয়াবহ মহামারী হিসাবে ধারণা করা হয়। তো সোয়াইন ফ্লু রোগের ইতিহাস আমরা একদম প্রাথমিক পর্যায়ে চলে যাই। সোয়াইন ফ্লু রোগের যে ইতিহাসটা সেটা ধারণা করা হয় 1918 সালের ফ্লু মহামারী হয়েছিল স্পেনে। এতে মারা গিয়েছিল প্রায় 5 কোটি মানুষ। সে ভাইরাসটি ছিল ইনফ্লুয়েঞ্জা এবং ইনফ্লুয়েঞ্জা এ H1N1। এটা 1957 সালে এসে এশিয়ান ফ্লুতে মারা যায় প্রায় 2 মিলিয়ন লোক। এর মূলে ছিল ইনফ্লুয়েঞ্জা H2N2 ভাইরাস। তো মানুষ এবং বুনো হাঁসের ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সংমিশ্রণে এই ভাইরাসটি উদ্ভব ঘটে ধারণা করা হয়, যেটা 1968 সালের যে প্রাদুর্ভাব দেখা যায় হংকংয়ে সেটা ধরা পড়ে। যে ভাইরাসটা সেটার নাম ছিল হচ্ছে H3N2 প্রজাতির। এর মূলে এতেও প্রায় মারা গেছিল পৃথিবীতে প্রায় 10 লক্ষ মানুষ। তবে বর্তমানে ফ্লু রোগের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দেশের এবং সংস্থার ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফলে মানবজাতির নতুন ফ্লু ভাইরাসের হাত থেকে আগে থেকে অনেক বেশি সচেতন হয়ে পড়েছে। আচ্ছা, তো সোয়াইন ফ্লু ভাইরাসটা আমরা জানলাম অনেকগুলো ভাইরাসের কম্বিনেশনের ফলে সৃষ্টি হয়েছে। কয়েকটা ভাইরাসের মিলে হচ্ছে H1N1 ভাইরাসটি মূলত সৃষ্টি হয়। তো সোয়াইন ফ্লু ভাইরাসটি 2009 সালের এটা মহামারী আকারে ধারণ করে এপ্রিল মাসে, এবং এটাকে এন্ডেমিক হিসাবে ঘোষণা করা হয়। যদিও সাধারণত একে সোয়াইন ফ্লু নামে ডাকা হয়, কিন্তু এটা মূলত হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, যা অতীতে এটা আগে ঘটতে দেখা যায়নি। একে H1N1 ইনফ্লুয়েঞ্জা এবং 2009 সালে H1N1 ফ্লু নামে অভিহিত করা হয়। তো অ্যানিম্যাল হেলথ অর্গানাইজেশনের নাম প্রস্তাব করেছিল নর্থ আমেরিকান ইনফ্লুয়েঞ্জা, কিন্তু এপ্রিল 30, 2009 বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাকে ইনফ্লুয়েঞ্জা এ টাইপ ভাইরাস, যা H1N1 নামে অভিহিত করে। তো মনে করা হয় এই মহামারীটি 2009 সালের মার্চ মাস থেকে শুরু হয়েছিল। তো এ যাবৎকালে যে সোয়াইন ফ্লু বিভিন্ন দেশে আক্রান্তের সংখ্যা পাওয়া যায়, সে দেশগুলো হলো যে দেশে আক্রান্ত হয়েছে মূলত যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, তারপর হচ্ছে কান, জার্মানি, যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, তারপর হচ্ছে কানাডা, যুক্তরাজ্য, স্পেন, জার্মানি, ইসরায়েল, নেদারল্যান্ড, চীন, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, ডেনমার্ক, হংকং, দক্ষিণ কোরিয়া। তো এই দেশগুলোতে সাধারণত আক্রান্ত হয়েছিল। তো পরবর্তীতে 2009 সালের আগস্টের দিকে 21 তারিখ নাগাদ সোয়াইন ফ্লুতে আক্রান্তের সংখ্যা ছিল প্রায় 1,82,166 জন, যার মধ্যে মৃত্যু ঘটেছিল 1799টি ক্ষেত্রে। প্রায় সবকটি মহাদেশেই
74টি দেশে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়, যার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিল যুক্তরাষ্ট্রে, সেখানে 522 জনের মৃত্যুর খবর পাওয়া যায়। তো বাংলাদেশ এবং ভারতেও সোয়াইন ফ্লুর আক্রমণ দেখা গিয়েছিল, সেটা হচ্ছে 18 জুন 2009 সালের দিকে বাংলাদেশের প্রথম সোয়াইন ফ্লু রোগের আক্রান্ত হয়। 17 বছর বয়স্ক একজন রোগী যুক্তরাষ্ট্র সফর করে দেশে ফিরে আসলে অসুস্থ হয়ে পড়ে। বাংলাদেশ সরকারের আইসিডিডিআর এবং আইসিডিডিআরবি বিওসি সিডিসির সম্মিলিত সার্ভিলেন্স কার্যক্রমে রোগীর দেহে সোয়াইন ফ্লু ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের উপস্থিতি নির্ণয় করতে সক্ষম হয়। তবে এই রোগীটি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। বাংলাদেশে এ যাবৎ 102 জনের মধ্যে সোয়াইন ফ্লু ভাইরাস পাওয়া গেছে, যদিও কোনো মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। ভারতে এ যাবৎ 2722 জন সোয়াইন ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়। তো সোয়াইন ফ্লুতে ভারতের মৃত্যুর সংখ্যা ছিল প্রায় 60 জন। তো সোয়াইন ফ্লু কেন হয়, এটার কারণটা কি, সেটা নিয়ে আমরা এখন একটু বিস্তারিত আলোচনা করব। তো বিভিন্ন প্রাণীতে বিভিন্ন ধরনের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস পাওয়া যায়। তো মানুষের জন্য ক্ষতিকর ইনফ্লুয়েঞ্জা হলো এই ভাইরাস। সাধারণত একটি নির্দিষ্ট জনগোষ্ঠীতে বা কমিউনিটিতে ভাইরাসের যেই ধরনটি অনেক দিন ধরে বিরাজ করে, সেটির বিরুদ্ধে ওই জনগোষ্ঠীর অধিকাংশ মানুষের দেহে ইমিউনো ডিফেন্স সিস্টেম গড়ে ওঠে। বিদায় কোনো জনগোষ্ঠীতে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস পাওয়া গেলেও তা মহামারী ঘটায় না। তো নতুন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের উদ্ভব ঘটলে তার বিরুদ্ধে প্রতিরোধের অভাবে নির্দিষ্ট অঞ্চলের জনগোষ্ঠীর ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আক্রান্ত হয়। তো নতুন ধরনের যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এই ভাইরাসের উদ্ভবটি হতে পারে দুইভাবে, একটা হচ্ছে অ্যান্টিজেনিক শিফট এবং অ্যান্টিজেনিক ড্রিফট এর মাধ্যমে। তো অ্যান্টিজেনিক শিফট এবং অ্যান্টিজেনিক ড্রিফটের মাধ্যমে তো সাধারণত শুকরের বডিতে যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস পাওয়া যায় তাকে সোয়াইন ফ্লু ভাইরাসও বলা হয়। ফলশ্রুতিতে এ ধরনের ভাইরাস দ্বারা ফ্লুকে সাধারণত সোয়াইন ফ্লু বলা হয়। 2009 সালে যে ফ্লুর মহামারীর আভাস পাওয়া গেছে তাকেও সোয়াইন ফ্লু বলা হয়, কারণ শুকর, পাখি, মানুষের ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জিনের সংমিশ্রণের ফলে এই ভাইরাসটি উদ্ভব ঘটেছিল বলে ধারণা করা হয়। তো শুকরের মাঝেও অতিরিক্ত পাওয়া যাওয়া সত্ত্বেও এই ভাইরাসটি মানুষের মাঝেও সংক্রমণ ঘটাতে পারত। যেহেতু মানব গোষ্ঠীতে এই ভাইরাস আগে ছিল না, বিধায় এই ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারেনি, এই জন্য এর ফলে অনেক মানুষের মৃত্যু ঘটেছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ঋতুকালীন সময়ে ইনফ্লুয়েঞ্জার বা সিজনাল ফ্লু যেটাকে বলে আমরা উপসর্গ এবং সোয়াইন ফ্লু উপসর্গের মধ্যে প্রায় একই রকম থাকে। তবে হচ্ছে কফ, কাশি, গলা ব্যথা, জ্বর, শরীর ব্যথা, শীত শীত লাগা, ক্লান্তি, এসব উপসর্গই হলো। এটা সাধারণত ঋতুকালীন ফ্লুতে প্রতি বছরের জন্য এটা একটা বড় ধরনের হুমকি হয়ে দাঁড়ায়। তো সারা পৃথিবীতে এতে প্রায় 2.5 থেকে 5 লক্ষ লোক মারা যায়, আক্রান্ত হয়ে এই রোগে ফ্লুতে আক্রান্ত হয়ে মারা যায়। আপাতত নতুন ফ্লু ভাইরাস নিয়ে বড় রকমের আতঙ্কের কারণেই সারা বিশ্বের যে প্রতিরোধ ব্যবস্থা এখন বেশ প্রস্তুত, কিন্তু বর্তমানে সাম্প্রতিক সময় আরেকটা নতুন ধরনের ভাইরাস দেখা দিয়েছে, যেটার নাম হচ্ছে করোনা ভাইরাস, যেটা এখন প্রায় পৃথিবীতে প্যান্ডেমিক আকার ধারণ করেছে। তো এটা নিয়ে আমি আগামী ক্লাসে তোমাদের আলোচনা করব। তো সোয়াইন ফ্লু রোগের কারণ, এর ফলে কি কি হয়, সিমটম দেখা যায় বডিতে, যেমন বমি, ডায়রিয়া, ল্যাক অফ অ্যাপিটিটি, কফিং, কাশি, সর্দি, জ্বর, দুর্বলতা ভাব এবং অনেক মারা যায় আর কি, বিষয় অনেক লোকের মৃত্যুর কারণ ঘটতে পারে। তো হচ্ছে কীভাবে ছড়ায় এটা মানুষের বডিতে, মানুষ, শুকর এবং পাখির সংমিশ্রণে উদ্ভব হওয়া সত্ত্বেও ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটির রূপ সম্পর্কে ধারণা করা হয় এটা শুকরের মাধ্যমে মানুষকে আক্রান্ত করেছে। ইতিপূর্বে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার সাথে এটার পার্থক্য হচ্ছে এই যে সোয়াইন ফ্লু ইনফ্লুয়েঞ্জা মানুষ থেকে মানুষে ছড়াতে সক্ষম, কিন্তু ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে এটা দেখা যায়নি। এভিয়ান ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে শুধুমাত্র পাখি থেকে মানুষের বডিতে ছড়ায়, বাট মানুষের বডি থেকে অন্য মানুষের বডিতে ছড়ায় না। তো এভিয়ান ইনফ্লুয়েঞ্জার সোয়াইন ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে ব্যতিক্রম এটাই, মানুষ থেকে অন্য মানুষের বডিতে এটা ছড়িয়ে যেতে পারে। আচ্ছা, যেহেতু ইনফ্লুয়েঞ্জা ভাইরাস মানব শরীরে ঢোকবার স্থান শ্বাসনালী, বিদায় সোয়াইন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসও শ্বসনের মাধ্যমে ছড়ায়। তো শ্বাসনালীর উপরের অংশ, যেমন আপার রেসপিরেটরি ট্রাক্ট যেটা আছে, সেখানে সেটি স্থান নেয়। তো আক্রান্ত মানুষের যখন হাঁচি, কাশি, এর মাধ্যমে এই ভাইরাসটি ছড়ায় যেতে পারে। শুধু তাই নয়, আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত নির্জীব বস্তু যেমন রুমাল, তারপর হচ্ছে দরজার হাতল প্রভৃতির মাধ্যমে এই ভাইরাস ছড়াতে পারে। আক্রান্ত ব্যক্তির উপসর্গ স্পষ্ট হওয়ার একদিন পূর্ব থেকে আক্রান্ত হওয়ার 7 দিন বা ততোধিক পর্যন্ত অন্যদিকে আক্রান্ত হতে পারে। তবে খাদ্য বা রক্তের মাধ্যমেও ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ছড়ায় না। তো উপসর্গসমূহ কী, আমরা একটু আবার দেখি উপসর্গসমূহ কী।
তো এটা সাধারণ ফ্লুর মতে এটা উপসর্গ। তো সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার উপসর্গের মধ্যে রয়েছে জ্বর হওয়া, মাথা ব্যথা, গলা ব্যথা, শরীর ব্যথা, শ্বাসকষ্ট, ক্ষুধামান্দা, আলস্যবোধ দেখা যায়, ওজন কমে যাওয়া, এগুলাই সাধারণত দেখা যায়। তো কাদের জন্য বিপজ্জনক? বিশেষ করে যে সকল মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, বিশেষ করে শিশু এবং বৃদ্ধ বয়স্ক যারা, তাদের জন্য সোয়াইন ফ্লু খুবই বিপজ্জনক। এছাড়া হাঁপানি এবং হৃদরোগে আক্রান্ত মানুষেরও এ ফ্লু সম্পর্কে সাবধানে থাকা উচিত। এছাড়া এমন রোগে ভুগছেন যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়, যেমন এইডস, তাদেরও সতর্ক থাকা উচিত। মানে মোট কথা হচ্ছে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম বডিতে, তাদের জন্য এই ভাইরাসজনিত সোয়াইন ফ্লু এটা খুবই মারাত্মক এবং খুবই বিপজ্জনক। তো প্রতিরোধ করার জন্য আমরা কি কি ব্যবস্থা নিতে পারি? তো প্রতিরোধের জন্য হচ্ছে ভ্যাকসিন দিয়ে দিতে পারি আমরা আগে থেকে। যদি এখন যেহেতু পৃথিবীতে ভ্যাকসিন চলে আসছে, আমরা ভ্যাকসিন নিয়ে দিলে আমাদের বডিতে অটোমেটিকলি এটার প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে। এর ফলে আশা করা যায় এই ফ্লুর হাত থেকে রক্ষা পাওয়া যায়। তো এছাড়াও আরও কিছু কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে, যেমন হচ্ছে সোয়াইন ফ্লু থেকে নিজেকে দূরে রাখতে শরীরে সুস্থ রাখার সব রকম চেষ্টা করতে হবে। সেই সাথে নিজের ফ্লু হলে তা যেন অন্যকে আক্রান্ত না করে সে ব্যাপারে সচেতন থাকতে হবে। যে সমস্ত কাজ সোয়াইন ফ্লু প্রতিরোধে সাহায্য করতে পারে, যেমন অসুস্থতার সময় হাঁচি বা কাশির সময় মুখে রুমাল ব্যবহার করা, ফোমাইট বা নির্জীব বস্তু যেমন দরজার নব, কম্পিউটারের কিবোর্ড, মাউস, এগুলাই যে মানে আমরা যে জিনিসগুলো টাচ করি, বিশেষ করে লিফটের সুইচ, সিঁড়ির হাতল, মানে যে যে জায়গায় আমরা টাচ করা হয় বেশি, তো ওইসব জায়গায় জীবাণুনাশক ছিটিয়ে সেটা আমরা পরিষ্কার রাখতে পারি। কফ এবং শ্লেষ্মা পরিষ্কার করার জন্য টিস্যু পেপার যেটা ব্যবহার করি, সেটা ব্যবহারের পর নিরাপদ স্থানে ফেলতে পারি, যেটা হচ্ছে নিরাপদ ঢাকনাযুক্ত বিনে ফেলতে পারি। আর সবসময় সাবান পানি দিয়ে হাত মুখ ধুয়ে পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে কফ শ্লেষ্মা পরিষ্কার করার পর অবশ্যই সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে। সাবান দিয়ে হাত ধোয়ার সময় অবশ্যই 20 সেকেন্ড ব্যাপী সাবান পানি দিয়ে হাত ধুতে হবে। তারপর ভালো মতো পানি দিয়ে সাবান সরাতে হবে। রোগাক্রান্ত ব্যক্তি থেকে দূরে থাকতে হবে। আক্রান্ত হলে জরুরি স্বাস্থ্যসেবা গ্রহণ করতে হবে। আক্রান্ত হলে স্কুল, কলেজ, কর্মস্থলে না গিয়ে বাড়িতে অন্যদের থেকে নিরাপদ দূরত্ব, যেমন হোম কোয়ারেন্টাইনে অবস্থান নিতে হবে, যাতে করে অন্যরাও আক্রান্ত না হয়। তো এই যে প্রিভেনশনে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এই যে দেখো ফিভার, তারপর হচ্ছে যে এইগুলো হয় ডায়রিয়া, মাথা ব্যথা। তো প্রিভেনশন ফ্লু থেকে কী নিতে হবে? অ্যাভয়েড কন্ট্যাক্টিং, অন্যদের হাত মেলানো বন্ধ করতে হবে। স্টে হোম হোয়েন ইউ আর সিক, যখন তুমি অসুস্থ থাকবে বাড়ির ভিতরে অবস্থান। মাস্ক পরিধান করতে হবে, নাক মুখ ঢাকা থাকে এরকম। ক্লিন ইউর হ্যান্ড, সবসময় হাত ধুতে হবে। অনেকটা হচ্ছে ফ্লু রোগ এবং যেমন বর্তমান সময় কোভিড-19 বা করোনা, তো এই ভাইরাস থেকেও একই ধরনের প্রোটেকশনের ব্যবস্থা নিতে হবে, ঠিক আছে? এবং হাত দিয়ে নাক মুখ চোখ এগুলো টাচ করা যাবে না। তো হচ্ছে প্রিভেনশনের জন্য আমরা বলছিলাম ভ্যাকসিন দেওয়া, বাড়িতে অবস্থান করা, নিয়মিত ব্যায়াম করা, পর্যাপ্ত পরিমাণ খাবার খাওয়া, ফল ফ্রুট খাওয়া, তারপর হচ্ছে স্যানিটাইজ দিয়ে হাত পরিষ্কার করা, তারপর হচ্ছে হাত মুখ টাচ করা যাবে না, তো এগুলো, এবং হাত সবসময় জীবাণুমুক্ত রাখতে হবে। তো আমরা হচ্ছে এটা উইকিপিডিয়া থেকে এই তথ্যগুলোই মূলত অধিকাংশ তথ্যগুলোই নেওয়া। তো ভালো থেকো, আজকে এই পর্যন্তই। তো ভালো থেকো, ধন্যবাদ সবাইকে। আমরা নেক্সট ক্লাসে হয়তো বা নতুন কোনো টপিকস নিয়ে আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।